নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা। আজ আমরা এমন এক ইতিহাসের অধ্যায় নিয়ে আলোচনা করব যেটি শুধু একটি বিদ্রোহ নয়, বরং ভারতীয় জাতীয় চেতনার প্রথম বিশাল বিস্ফোরণ। হ্যাঁ, আজকের বিষয় ১৮৫৭ সালের বিদ্রোহ। কেউ একে বলেন সিপাহী বিদ্রোহ, কেউ বলেন দ্য রিভোল্ট অফ 1857, আবার ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাসবিদরা বলেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। আজকের ক্লাসে আমরা শুধু ঘটনা মুখস্থ করব না, আমরা যেন সেই সময়ে ফিরে যাব। আমরা দেখব কিভাবে রাগ, অপমান, দুঃখ আর স্বাধীনতার আকাঙ্ক্ষা একসাথে মিলে আগুনে পরিণত হয়েছিল। শুরুতে ভারতের অবস্থা। চলুন কল্পনা করি ১৮৫৭ সালের আগের ভারতবর্ষ। একসময় ভারতের রাজারা নিজেদের রাজ্যে শাসন করতেন। বাংলা, মুঘল, মারাঠা, শিখ, রাজপুত বিভিন্ন শক্তি ছিল। কিন্তু ধীরে ধীরে একটি বিদেশি কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্যবসার নাম করে এসে দেশের শাসক হয়ে বসে। তারা প্রথমে বাণিজ্য করত, পরে যুদ্ধ করল, ষড়যন্ত্র করল, চুক্তি করল, আর শেষে ভারতের বিশাল অংশ দখল করে নিল। দেশের মানুষের মনে প্রশ্ন উঠল, আমাদের দেশ শাসন করবে বিদেশি কোম্পানি কেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিস্তার। ১৭৫৭ সালের পলাশির যুদ্ধ ছিল টার্নিং পয়েন্ট। তারপর ১৭৬৪ সালের বক্সারের যুদ্ধের পর ইংরেজদের ক্ষমতা আরও বেড়ে যায়। বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি পেয়ে তারা রাজস্ব আদায় শুরু করে। এরপর একে একে মাইসোর, মারাঠা অঞ্চল, পাঞ্জাব, আউধ সব জায়গায় তাদের প্রভাব বাড়তে থাকে। রাজনৈতিক কারণ। ডক্ট্রিন অফ ল্যাপস। লর্ড ডালহাউসি এমন একটি নীতি চালু করেন যা ভারতীয় রাজাদের কাছে অপমানজনক ছিল। যদি কোনো রাজা নিজের জন্মগত পুত্র না রেখে মারা যান, দত্তক পুত্রকে উত্তরাধিকারী ধরা হবে না, রাজ্য ব্রিটিশদের হাতে যাবে। এই নীতিতে দখল করা হয় সাতারা ১৮৪৮, জয়তপুর, শাম্বলপুর, নাগপুর, ঝাঁসি ১৮৫৪। রানী লক্ষ্মীবাইয়ের দত্তক পুত্রকে মানা হয়নি। রানী বলেছিলেন, আমি আমার ঝাঁসি দেব না। আউধ দখল ১৮৫৬। ইংরেজরা বলে আউধে শাসন খারাপ, তাই তারা আউধ দখল করে। নবাব ওয়াজিদ আলী শাহকে সরিয়ে দেওয়া হয়। হাজার হাজার সৈন্য, কর্মচারী, জমিদার চাকরি হারায়। আউধের মানুষ ইংরেজদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। অর্থনৈতিক কারণ। ইংরেজদের মূল লক্ষ্য ছিল লাভ। কৃষকদের অবস্থা। বেশি কর, ফসল নষ্ট হলেও কর মাফ নয়, ঋণগ্রস্ততা। কারিগরদের অবস্থা। ভারতের বিখ্যাত হস্তশিল্প ধ্বংস করা হয়। ঢাকার মসলিন, কাশ্মীরি শাল, বাংলার রেশম সব বিদেশি মেশিন পণ্যের চাপে হারাতে থাকে। ড্রেন অফ ওয়েলথ। ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যাচ্ছিল। এতে সাধারণ মানুষ দারিদ্র্যে ডুবে যায়। সামাজিক ও ধর্মীয় কারণ। মানুষের মনে সন্দেহ জন্মায় যে ইংরেজরা ধর্ম পরিবর্তন করাতে চায়। যদিও কিছু সংস্কার করা হয়েছিল, সতীদাহ প্রথা বিলোপ, বিধবা বিবাহ আইন, তবুও অনেকেই মনে করতেন ইংরেজরা ভারতীয় সমাজে জোর করে হস্তক্ষেপ করছে। মিশনারিদের কাজও সন্দেহ বাড়ায়। সামরিক কারণ। ভারতীয় সিপাহীরাই ব্রিটিশ সেনাবাহিনীর বড় শক্তি ছিল, কিন্তু তাদের সঙ্গে বৈষম্য করা হতো। বেতন কম, পদোন্নতি কম, উচ্চ পদে সুযোগ নেই। ইংরেজ অফিসারদের অপমানজনক আচরণ। জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট 1856। বিদেশে পাঠানো হতে পারে এমন নিয়মে অনেক হিন্দু সিপাহী ক্ষুব্ধ হন, কারণ সমুদ্রযাত্রা ধর্মবিরুদ্ধ বলে মনে করা হতো। তাৎক্ষণিক কারণ। এনফিল্ড রাইফেল। নতুন এনফিল্ড রাইফেলের কার্তুজ মুখ দিয়ে কাটতে হতো। গুজব ছড়ালো কার্তুজে গরু ও শূকরের চর্বি ব্যবহার হয়েছে। এতে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের সিপাহীরাই ক্ষুব্ধ হয়ে ওঠে। এটাই ছিল আগুন ধরার শেষ স্ফুলিঙ্গ। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে। ২৯ মার্চ ১৮৫৭। ব্যারাকপুর। এক তরুণ সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করেন। তিনি ব্রিটিশ অফিসারদের আক্রমণ করেন। পরে তাকে গ্রেপ্তার করে ৮ এপ্রিল ১৮৫৭ ফাঁসি দেওয়া হয়। মঙ্গল পাণ্ডে হয়ে ওঠেন বিদ্রোহের প্রতীক।
মিরাটে মহাবিস্ফোরণ। ৮৫ জন সিপাহী কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করায় শাস্তি দেওয়া হয়। ১০ মে ১৮৫৭ মিরাটে সৈন্যরা বিদ্রোহ করে। জেল ভেঙে বন্দীদের ছাড়ায়, ইংরেজ অফিসারদের আক্রমণ করে, দিল্লির দিকে মার্চ করে। দিল্লি ও বাহাদুর শাহ জাফর। দিল্লি পৌঁছে বিদ্রোহীরা শীষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট ঘোষণা করে। যদিও তিনি বৃদ্ধ ছিলেন, তবুও তার নাম মানুষকে ঐক্যবদ্ধ করে। দিল্লি বিদ্রোহের রাজনৈতিক কেন্দ্র হয়ে ওঠে। প্রধান কেন্দ্র ও নেতা: দিল্লি। নেতা বাহাদুর শাহ জাফর। সেনানায়ক বখত খান। কানপুর। নেতা নানা সাহেব। সহযোগী তাতিয়া টোপে। ঝাঁসি। নেত্রী রানী লক্ষ্মীবাই। গোয়ালিয়র। তাতিয়া টোপে পরে লড়াই চালান। লখনৌ। নেত্রী বেগম হজরত মহল। বিহার। নেতা কুয়ার সিং। ফয়জাবাদ। নেতা মৌলভী আহমদুল্লাহ। রানী লক্ষ্মীবাই। তিনি ভারতীয় সাহসের প্রতীক। পুরুষ সৈন্যদের সঙ্গে যুদ্ধ করেন। ঘোড়ার পিঠে সন্তানকে নিয়ে যুদ্ধ করার কাহিনী আজও অনুপ্রেরণা। ১৮৫৮ সালে যুদ্ধে তিনি শহীদ হন। তাতিয়া টোপে গেরিলা যুদ্ধ কৌশলে ইংরেজদের দীর্ঘদিন ব্যস্ত রাখেন। তার সংগঠন ক্ষমতা ছিল অসাধারণ। বিদ্রোহ ব্যর্থ কেন? ১. সর্বভারতীয় ঐক্য ছিল না। দক্ষিণ ভারত, পাঞ্জাব, অনেক দেশীয় রাজ্য যোগ দেয়নি। ২. কেন্দ্রীয় নেতৃত্বের অভাব। একটি ইউনিফাইড কমান্ড ছিল না। ৩. আধুনিক অস্ত্র কম। ইংরেজদের কাছে উন্নত অস্ত্র ছিল। ৪. রেল ও টেলিগ্রাফ। ইংরেজরা দ্রুত সৈন্য ও খবর পাঠাতে পেরেছিল। ৫. লক্ষ্য এক ছিল না। কারো লক্ষ্য রাজ্য ফেরত, কারো লক্ষ্য ধর্মরক্ষা, কারো লক্ষ্য ইংরেজ তাড়ানো। ফলাফল: গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ। ভারতের শাসন ব্রিটিশ ক্রাউনের হাতে যায়। সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া তৈরি হয়। গভর্নর জেনারেল একই সাথে ভাইসরয় হন। প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। সেনাবাহিনীতে পরিবর্তন। ভারতীয় ও ইংরেজ সৈন্য অনুপাত বদলানো হয়। ডিভাইড অ্যান্ড রুল। ইংরেজরা সম্প্রদায়ভিত্তিক বিভাজন নীতি আরও বাড়ায়। গুরুত্ব: যদিও ব্যর্থ হয়েছিল, কিন্তু ১৮৫৭ দেখিয়ে দিল ভারতীয়রা একসাথে লড়তে পারে। এটি পরবর্তী জাতীয় আন্দোলনের ভিত্তি করে দেয়। ইম্পর্ট্যান্ট ওয়ান লাইনার: বিদ্রোহ শুরু ১০ মে ১৮৫৭। স্থান মিরাট। প্রথম স্ফুলিঙ্গ মঙ্গল পাণ্ডে, ব্যারাকপুর। দিল্লির নেতা বাহাদুর শাহ জাফর। ঝাঁসি রানী লক্ষ্মীবাই। কানপুর নানা সাহেব। লখনৌ বেগম হজরত মহল। প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। এমসিকিউ ডিসকাশন। ১. ১৮৫৭ সালের বিদ্রোহ কোথায় শুরু হয়? এ. দিল্লি। বি. মিরাট। সি. ব্যারাকপুর। ডি. কানপুর। আনসার বি. মিরাট। ২. মঙ্গল পাণ্ডে কোথায় বিদ্রোহ করেন? এ. লখনৌ। বি. দিল্লি। সি. ব্যারাকপুর। ডি. গোয়ালিয়র। আনসার সি. ব্যারাকপুর। ৩. ডক্ট্রিন অফ ল্যাপস কার সঙ্গে যুক্ত? এ. কার্জন। বি. ডালহাউসি। সি. রিপন। ডি. ক্যানিং। আনসার বি. ডালহাউসি। ৪. প্রথম ভাইসরয় কে? এ. ডালহাউসি। বি. ক্যানিং। সি. কার্জন। ডি. রিপন। আনসার বি. ক্যানিং। ৫. ১৮৫৭ বিদ্রোহকে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কে বলেন? এ. গান্ধী। বি. নেহরু। সি. সাভারকর। ডি. বোস। আনসার সি. সাভারকর। শেষ কথা: ১৮৫৭ সালের বিদ্রোহ হয়তো স্বাধীনতা এনে দিতে পারেনি, কিন্তু স্বাধীনতার স্বপ্ন জাগিয়ে দিয়েছিল। সেই স্বপ্নই ১৯৪৭ সালে বাস্তব হয়।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও দারুণ হিস্ট্রি ক্লাস পাওয়ার জন্য।